নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এই যে কাজ শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসেছি। তারপরে টুকটাক আরো অনেক কাজ সেরেছি অফ ক্যামেরাতে। আর এখন ভাবলাম ঘরবাড়িগুলো পরিষ্কার করি আর তার সাথে আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করি। মাঝে মাঝেই সোফার গদিগুলো তুলে তারপরে ভালোভাবে একদম ঝেড়ে দিই। বিবেক এটা সেটা খেতে থাকে, এটা সেটা ফেলে আর ওই সোফার ভেতরে ঢুকে যায়। তো ওই জন্যে মাঝে মধ্যে এগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি। এতে করে ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। বেশ কয়েকটা বিছানার চাদর জমা হয়েছে, সেজন্য ভাবলাম আজকে সমস্ত বিছানার চাদরগুলো কেচে দিই। তো এই মেশিনের ভেতরে আমি ৩টে করে বিছানার চাদর, মানে যখন কাচি তখন ৩টে চাদর দিই। খুব বেশি বড় নয়, ৬.৫ কেজির মেশিন। বেশি দিলে না মেশিন কাঁপতে থাকে। তো ওই জন্যে আমি ৩টেই দিই। তো এই যে এখন দিয়ে দেবো আর ওই ১ ঘন্টা মতন দেবো, তাহলে সুন্দরভাবে চাদরগুলো পরিষ্কার হয়ে যাবে। কয়েকটা কাপড় ছিল বাইরে, সেগুলো ভাবলাম ভাঁজ করে একবারে রেখে দিই। কেননা এগুলো আবার এই ভাঁজ না করলে এখানে সেখানে গড়াগড়ি করবে। তো বেশি নেই, কয়েকটা কাপড় রয়েছে। কাল খুব একটা কাচা হয়নি। তো ওই জন্য ভাবলাম একবারে হাতে হাতে গুছিয়ে রাখি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকদিন আমি এই ঝাড়াঝাড়িগুলো করে থাকি। কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি, আবার কখনো শেয়ার করাও হয় না। তো যাই হোক, এই যে সমস্তটা ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি। কিচেনটাও ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। সকালবেলায় একদম পরিষ্কার করলে আর সারাদিন কোনো ঝামেলাই থাকবে না। রান্নাবান্না করতেও সুবিধে হবে। তো কিচেনে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, টুকটাক তেল চিটে তো হয়েই থাকে। আর এই যে এই পাশে গ্যাসের পাশে যে জিনিসগুলো রাখি, এগুলো প্রায় মাঝে মাঝেই আমি পরিষ্কার করি। খুব বেশি দিন পরিষ্কার না করলে না কিরকম একটা তেল চিটে ভাব এসে যায়। তো ওই জন্য চেষ্টা করি ২-৪ দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে। আর এটা আমি যখনই সময় পাই তখনই করে নিই। তো এখন ওই যে সকালবেলা ভাবলাম পরিষ্কার করি আর আপনাদের সাথেও শেয়ার করি। নন্দী আমাকে কমেন্ট করেছে, "খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো।" মৌমিতা বোন আমাকে কমেন্ট করেছে, "দিদিভাই তোমার সিরামিকের থালাটা কোথা থেকে নিয়েছো? খুব সুন্দর।" থ্যাংক ইউ সো মাচ বোন। ওটা ওই লাউ পোলার সেট। ওটা একটা ডিনার সেট ছিল। তো সেটা আমি নিয়েছিলাম টাটা থেকে। টাটা আমার শ্বশুরবাড়ির ওইখান থেকে আরকি, যে মার্কেট রয়েছে সেখান থেকে নিয়েছিলাম। পম্পা বোন আমাকে কমেন্ট করেছে, "দিদিভাই তোমার কড়াটা কত সাইজ, কত দাম আর কি কোম্পানি?" থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার কড়াইটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। ওটা এমনি নরমাল একটা কড়াই, কোনো কোম্পানি নেই ওতে, আর কি দোকান থেকেই নেওয়া। তো ওই কড়াইটা হচ্ছে স্টিলের একটা কড়াই, আর সাইজটা আমি ঠিক বলতে পারছি না। তো ওই টাইমটাতে বলেছিল, আমি এখন ভুলে গেছি। আর যেহেতু ওতে কিছু লেখা ছিল না, সেজন্য আমি ডিটেইলসে কিছু বলতে পারলাম না। তবে এই ধরনের কড়াই কিন্তু অনলাইনে এভেলেবেল। একটুখানি সার্চ করলেই তুমি মানে দেখে নিতে পারবে। আর এই কড়াইগুলো ভীষণ ভালো হয়। তো যেহেতু স্টিলের কড়াই, তো সেজন্যে কোনো রকম কোনো ক্ষতিও নেই। আর অ্যালুমিনিয়ামের কড়াইতে এখন রান্না করতে এমনিতেই বারণ করছে। কড়াইগুলো খুব একটা ভালো হয় না। আর এই স্টিলের কড়াইগুলো খুব ভালো। আর এটা খুব বেশি বড় সাইজ নয়। মানে মিডিয়াম সাইজের একটা কড়াই। তো এর থেকে বড় সাইজের আমি একটা নেব ভেবেছি। অনেক বেশি কোয়ান্টিটির কোনো খাবার করলে না, তখন দেখা যায় এই কড়াইটা একটু ছোট হয়ে যায়। ২-৩ জনের রান্না করতে এটা বেশ ভালো। তো আরেকটু লোকজন এলে বা মা এলো কখনো, বা আরো ১টা ২টো হয়তো বাড়িতে বাড়তি লোক চলে এলো, তখন এই কড়াইটা একটু ছোট হয়ে যায়। ওইজন্য ভেবেছি আরো একটা বড় দেখে নেব। সকালের ব্রেকফাস্ট বানিয়ে রেখে তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম। আর এরপরে যাব সকালের ব্রেকফাস্ট করতে। তো পুজোটা দেওয়া হয়ে গেলে না সকাল সকাল বেশ ভালো হয়।
তো ভাবলাম যে আগে স্নান করে পুজোটা করেই নিই, তারপরে খেতে বসবো। সকালবেলাতে আমি এরকমটা নয় যে আমি পুজো করে তারপরেই খাই। কখনো, কখনো আমি খাবার খেয়েও পুজো করি, আবার কখনো, কখনো মানে যেদিন দেখি দেরি হয়ে যাচ্ছে সেদিন খাবারটা খেয়ে নিই। আর যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন পুজো করে তারপরে খাই। আজ বিবেকের বাবা আসবে। ওই ৫টা বিকেল ৫টা ৫:৩০টার দিকে ঢুকবে। তো সেইজন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করছি। আপনাদের একটা খুশির খবর দেওয়ার আছে। বিবেকের বাবার ট্রান্সফারটা হয়ে গেছে। তো আমাদের এই আশেপাশেই হয়েছে। এখন হাওড়া মডেল দিয়েছে। ওখান থেকে জানি না কোনখানে দেবে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি তো ঠাকুরকে ডাকছি যেন ঝাড়গ্রামেই ব্রাঞ্চে দিয়ে দেয়, তাহলে খুব ভালো হবে। আর না হলে ওই মেদিনীপুর, খড়গপুর আশেপাশে আরকি দেবে। তো যাই হোক, বিবেকের বাবা আসবে বিকেল বেলাতে। সেজন্য ভাবলাম সমস্ত কাজ-বাজ গুছিয়ে রান্নাটা করে রাখি। ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এরপরে এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপরে গিয়ে বাকি তরকারি রান্না করব। আর আজকে যেহেতু বিবেকের বাবা আসবে বিকেল ৫টা ৫:৩০টায়, বা হয়তো তার একটু আগেও ঢুকে পড়তে পারে। তো সেইজন্যে বাড়িতে এসে খাবার খেতেও পারে আবার নাও খেতে পারে। তো যাই হোক, আমি একটু তরকারি বেশি করে করেই রাখছি আর ভাতটাও একটু বেশি করে করে রাখছি। তাতে কি হয়, যদি এসে খায় তো খাবে। কেননা ওই সারাদিন তো গাড়িতেই ছিল, সেভাবে কিছু খাবার-দাবার খেতে পারেনি। সেই সকাল ৫টার সময় বেরিয়েছে। যাই হোক, এই যে দুপুরে রান্না শুরু করে দিলাম। ভাতটা ওইদিকে হয়ে গেছে। আর এরপরে আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে সেটাকেও পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, রসুন কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি আর গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে এই যে মেখে নিলাম। এরপরে এগুলো চলুন ভালো করে মেখে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। একটা, একটা করে বড়া ভেজে তারপরে এগুলো আলু দিয়ে একটুখানি তরকারি করব। যেমন মসুরি ডালের বড়া করে সেই রকমভাবেই আরকি করছি। তো এর মধ্যে শুধু আমি মাছটা এড করেছি। আর এই মাছটা এড করার জন্য না বড়াগুলো খেতে এত ভালো হয় আর তরকারিটাও ভীষণ ভালো লাগে। তো এইভাবে আপনারা একবার করে দেখতে পারেন। আপনারা কারা, কারা এই ধরনের রেসিপি খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভীষণ ভালো হয় খেতে। ১ম ব্যাচ ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে আরো একটা ব্যাচ দিয়ে দিয়েছিলাম। তো এটাও আমি বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুটাও ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু সেদ্ধ করা আলু। মাইক্রো ওভেনে আমি আরকি সেদ্ধ করে নিয়েছি জল ছাড়া। তো ভালো করে ওই আলুগুলো একটুখানি লাল, লাল করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গোটা গরম মসলা আর তার সাথে একটু জিরে। আর এর মধ্যে মসলার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা। সমস্তটা ভালো করে আরকি পেস্ট করে নিয়েছিলাম। ওই মসলাটাই দিয়েছি। আর এর মধ্যে এই যে বেশি গুঁড়ো মসলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে সেজন্য খুব বেশি জল দিয়ে ফোটাতে হবে না। একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এই যে ভালো করে ঝোলটা ফুটে ওঠার পর বড়াগুলো দিয়ে দিলাম। আর বড়াটা একটুখানি নরম হয়ে যাওয়ার পর তারপরে আরকি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আপনারা চাইলে ঘি গরম মসলাও দিতে পারেন। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। রান্নাঘর সমস্ত গুছিয়ে তারপরে খেতে বসে পড়লাম। তো এদিকে একটুখানি টক দই নিয়ে নিয়েছি, রায়তা মতন বানিয়েছি। আর এইদিকে তরকারি করেছিলাম আমি একটাই। আর আমার ভাই এসছিল। তো মা কচুর তরকারি করেছিল সেটা দিয়ে পাঠিয়েছে। খাওয়া-দাওয়া করে তারপরে যাবো বিবেকের বাবাকে আমি আনতে স্টেশনে। কেননা অনেকগুলো ব্যাগ রয়েছে ওর কাছে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।